ঢাকা শহরের প্রায় ৪৫% মানুষ তারা চাহিদা অনুযায়ী ঢাকা ওয়াসার পানি পাচ্ছেন, এমনকি যারা ওয়াসার পানি গ্রহণ করছেন সেই পানির মান, সেই পানির মূল্য এবং সেই পানির সরবরাহ নিয়ে তাদের মধ্যে অসন্তুষ্টি রয়েছে। অন্তত টিআইবির গবেষণা এমনটি বলছে। ওদিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তিনি বলেছেন যে শতভাগ পানি সুপেয়, পানি সুপেয় কি না, আর যদি তাই না হয়ে থাকে তাহলে কেমন পানি গ্রহণ করছেন রাজধানীবাসী, এবং তা যদি না হয়ে থাকে এই যে ৪৫% মানুষ তারা বলছেন যে তারা পানির আওতায় আসছেন না বা পানি নিয়ে সন্তুষ্ট না, এই সব কিছু আমরা জানার চেষ্টা করব। দর্শক, আপনারা ZSRM মুক্তবাক অনুষ্ঠান দেখছেন, স্বাগত জানাতে চাই। এবং আজকে আমরা আলোচনার বসার আগে যখন আমরা ভাবছিলাম যে কি বিষয় নিয়ে আলোচনায় যাব, তখন আমরা এখানে এসে উপনীত হয়েছি সুপেয় পানি আজকে আমাদের আলোচ্য বিষয়। রাশিদুর রহমান আপনাদের সাথে রয়েছি। আলোচনায় যাওয়ার আগে বরাবরের মতো আমরা দিনের প্রধান প্রধান শিরোনাম দিয়ে শুরু করতে চাই। কিছু লোক ধর্মীয় উন্মাদনায় তারা যে মানুষের প্রতি আঘাত আনে, মানুষের জীবন কেড়ে নেয়, এটা মানব জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। ধর্মের নামে মানুষ খুন করে সমগ্র মানবতাকেই হত্যা করছে জঙ্গিরা। সংসদের প্রধানমন্ত্রী, একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু। এই পৃথিবীতে যদি নিষ্পাপ শিশুকে মার করতে খারিজ করতে হয়, তাই এই পৃথিবীতে ভবিষ্যৎ কি হবে? শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি শিশু জায়ানকে চোখের জলে বিদায়, বনানী কবরস্থানে দাফন। শ্রীলঙ্কায় নৃশংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৫৯। প্রতিরক্ষা সচিব ও আইজিপি বরখাস্ত। গোয়েন্দা তথ্য নিয়ে দ্বন্দ্বে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ। ১১ দফা দাবিতে আহত শ্রমিকদের অনশন। পোশাক খাত নিয়ে টিআইবির রিপোর্ট একপেশে, বলছে বিজিএমইএ। এবং অর্থ পাচার মামলায় তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন মামুনের ৭ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকা জরিমানা। সুপেয় পানি আমাদের আজকে আলোচ্য বিষয়, এবং আজকে এই আলোচনার আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টুডিওতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জনাব তাকসিম এ খান আমাদের সাথে উপস্থিত রয়েছেন, এবং সেই সাথে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস ডক্টর আইনুন নিশাত। জনাব তাকসিম এ খান, আপনাকে স্বাগত জানাতে চাই আমাদের স্টুডিওতে ZSRM মুক্তবাক অনুষ্ঠানে। আজকের যে আলোচিত বিষয় দর্শকদের জানিয়ে রাখি যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলাম, এবং টিআইবির রিপোর্টে আর কি কি বিষয় উঠে এসেছে জানার চেষ্টা করব। আমাদের হাতে একটি রিপোর্ট আছে, দেখব, এবং এই সব কিছু নিয়ে আমাদের একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে গতকালকে, আমরা দেখে আসবো শুরুতে। ওয়াসার পানি শতভাগ নিরাপদ। গেল শনিবার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের এমন দাবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্যুটি আলোচনার খোরাক হয়। অনেকেই এই বক্তব্যের বিরোধিতা করেন। রাজধানীর জুরাইনের বাসিন্দা মিজানুর রহমান ফেসবুকেই একটি কর্মসূচি ঘোষণা করেন ওয়াসার পানি দিয়ে শরবত বানিয়ে তাকসিম এ খানকে পান করানোর। সকাল 11টায় জড়ো হন কারণ বাজারে ওয়াসা কার্যালয়ের সামনে। সাথে নিয়ে আসেন ওয়াসার পানি আর শরবত বানানোর উপকরণ। মিজানুর ও তার সঙ্গীদের আনা পানিতে ময়লা ভাসতে দেখা যায়। এই পানি দিয়েই শরবত তৈরি করা হয়। এ সময় মিজানুর রহমান বলেন, তাকসিম এ খানের বক্তব্য কাণ্ডজ্ঞানহীন। বছরের পর বছর ধরে জুরাইন সহ রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ নোংরা পানি ফুটিয়ে খান। উনি যেটা বলছে সুপেয়, শতভাগ সুপেয় পানি, এটা চরম অসত্য কথা। এই অসত্য কথার জন্য প্রথমত ওনাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমাপূর্ব, চাওয়াপূর্ব তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, এটা প্রথম আমাদের দাবি। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমাদের ময়লা পানি দিয়ে এই পর্যন্ত যে আমাদের বিল নিল, এই বিলে তারা সুষ্ঠু তদন্ত করবে। এই তদন্ত করে যতদিন থেকে আমাদের ময়লা পানি দিয়েছে সেই বিল ফেরত দিতে হবে। এক পর্যায়ে প্রতিবাদকারীরা ওয়াসা কার্যালয়ে ঢুকতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় ওয়াসা এমনি দপ্তরে ছিলেন না। 1 ঘন্টারও বেশি সময় অপেক্ষার পর প্রতিবাদকারীদের ডেকে নেন ওয়াসার কারিগরি পরিচালক। অভিযোগকারী ও সাংবাদিকদের তোপের মুখে পড়েন এই কর্মকর্তা। রাতের আন্ধারে কে বা কারা পাইপলাইন সিদ্ধ করে কানেকশন নেয়,
পানি না পাইলে সাইডে দিয়ে কানেকশন নেয়, নাইলে তলে দিয়ে নেয়। ওই যে দুইটা লাইন রাতের অন্ধকারে প্রপারলি বন্ধ না করাতে ওখান দিয়ে ময়লা আবর্জনা ঢুকেই পানিটাকে কন্টামিনেট করে। আপনি রিজার্ভার পরিষ্কার করেন, পানি খান, কিছু হলে আমি দায়িত্ব নিব, বললাম তো। মিজানুর রহমানের আনা পানি দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমি তো আপনার ইয়েটা নিলাম, আমি এখন এটা ঠিক করার ব্যবস্থা করে দেব। কিন্তু আশ্বস্ত হতে পারেননি মিজানুর রহমান। এলাকাবাসীদের সাথে কথা বলে এ ব্যাপারে কর্মসূচি দেওয়ার কথা জানান তিনি। না, অবশ্যই না, আমরা আমাদের সন্তুষ্ট না এখনো বলি আমাদের 3টা দাবি এখন পরিষ্কার আছে। ওরা তো বারবার বলছে যে রিজার্ভার। আর লাইন তো সমস্যা, লাইন ঝুলানের লাইন অস্বীকার করছে, তাহলে কি লাইন কি ওয়াসার না? গেল সপ্তাহে টিআইবির গবেষণা প্রতিবেদনে দেখানো হয় ওয়াসার দূষিত পানি বিশুদ্ধ করতে বছরে প্রায় 332 কোটি টাকার গ্যাস পোড়ান রাজধানীবাসী। অনুযায়ী পানি না পাওয়ার হার সবচেয়ে বেশি বস্তি এলাকার ক্ষেত্রে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়া, গ্রাহক সেবা কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে এই প্রবণতা বিদ্যমান। পানির গুণগত মান সম্পর্কে উদ্বেগজনক চিত্র, সেটা আপনারা দেখেছেন। 91% মানুষ পানি ফুটিয়ে পান করে থাকেন এবং সেটির একটা গ্যাসের ব্যবহারের বিবেচনায় আমরা একটা মূল্য নির্ধারণ করার চেষ্টা করেছি। 332 কোটি টাকা অপচয়। আমাদের যে প্রত্যাশিত পর্যায়ে ওয়াসার কাছ থেকে সেবা পাওয়ার কথা ঢাকা শহরবাসীর, তাদের সেটি পাওয়ার ক্ষেত্রে এখনও অনেক ঘাটতি বিদ্যমান। ইতিবাচক অগ্রগতি বেশ কিছু হয়েছে, কিন্তু সেটাকে আরও এগিয়ে নেওয়ার জন্য আরও ব্যাপক পরিবর্তনের দরকার। প্রকৌশলী তাকসিমে খান আমাদের সাথে উপস্থিত রয়েছেন স্টুডিওতে। স্বাগত জানাচ্ছি আরো একবার। সুপেয় পানি নিয়ে আমাদের যে প্রচারিত রিপোর্ট দেখে আসলাম এবং টিআইবির বক্তব্য দেখছিলেন, ওদিকে কিন্তু রাজধানীর একটি অংশের যারা বাসিন্দা তারা কিন্তু মান নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই বিষয়গুলো উঠে আসছিল। প্রথম যে প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে টিআইবির যে রিপোর্ট এসেছে গত 17 এপ্রিল, সেই রিপোর্ট নিয়ে আপনার প্রতিক্রিয়া দিয়ে শুরু করবো আলোচনা। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে এই রিপোর্টের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। গত 20 তারিখে প্রত্যাখ্যান করেছেন সাংবাদিক সম্মেলন করে এর উপরে আমাদের যে ফাইন্ডিংস এবং আমাদের অবজারভেশন আমরা বলেছি, এবং যার সারমর্ম দাঁড়াচ্ছে এই যে আমরা মনে করি যে সেটা ঠিক যেটা বলা হচ্ছে যে এটা একটা গবেষণা প্রতিবেদন, এটা গবেষণা প্রতিবেদন নয়, এটা ঢালাও কিছু মন্তব্য দিয়ে একটা প্রতিবেদন, অবশ্যই একটা প্রতিবেদন। এবং এই প্রতিবেদন তৈরির সময় যেটা ইফতেখার সাহেব বলেছেন, আমাদের সাথে পরামর্শ করেই করেছেন, আমাদেরকে নিয়ে করেছেন, সবই ঠিকই আছে, কিন্তু এটা হয়নি এবং এটা অত্যন্ত নিম্নমানের। এবং এখানে যে সমস্ত তথ্যগুলো দেয়া হয়েছে সেই তথ্যগুলো বাস্তবসম্মত নয়, সেই কারণে আমরা এটা প্রত্যাখ্যান করেছি। এখন আমি যেটা বলছিলাম যে যেমন ধরেন, আমি যদি একটা একটা করে বলি, আমি আরো একটু পিছের থেকে আছি, যেটা এখানে খুব ভালো মতো বলেছেন যে আমাদের আমি ঠিক ভাগটা বলতে পারবো না, বলা হয়েছে যে আমাদের গ্রাহকের 40% গ্রাহক অভিযোগ করে কোনো উত্তর পায় না। আচ্ছা, তো আমার প্রশ্ন হচ্ছে আমাদের একটা 16162 মোস্ট সফিস্টিকেটেড কল সেন্টার আছে। তো আমি সঙ্গে সঙ্গে কল সেন্টার থেকে সমস্ত ওগুলোকে আনালাম। ওখানে আমি দেখলাম যে 11,367টি মোট আপনার ওখানে অভিযোগ জমা পড়েছিল, এবং ওটা বলে যে আপনার টিকিট ওপেন করা এবং টিকিট ক্লোজ করা। তো টিকিট ক্লোজ হয়েছে 11,205টি। তাহলে উনি যে বললেন যে সেটি আমার জানার আগ্রহ যে আপনি পারসেপশনে বলেছেন, কেউ বলেছে আপনাকে যে আমি তো ভাই অভিযোগ করে পাইনি। তো এই অভিযোগটা কি আপনাদের হটলাইনে পাওয়া অভিযোগের সংখ্যা? আমি বললাম যেটা 16162 নাম্বার, যেটা কিনা ঢাকা ওয়াসার হটলাইন নাম্বার, এবং এটা ধরেন আজকে না, 2013 সাল থেকে কার্যকর। এবং এখানে আপনি সমস্ত কথাগুলো রেকর্ড থাকে, যে কোনো সময় আমি কথাও শুনতে পাচ্ছি। এবং এটা এমনভাবে আসে যে আপনার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যার কাছে পাঠানো হয় সে যদি নিষ্পত্তি না করে অটোমেটিক তার উপরে যায়, এভাবে যেতে যেতে 21 দিনের মাথায় সেটা আমার কাছে আসে। আর এর মধ্যে যদি ক্লোজ হয়ে যায় তাহলে ঠিক আছে, তাহলে আমি ক্লোজ পাচ্ছি এতটা। এটা তো আমার বাস্তবসম্মত এবং বিজ্ঞান ভিত্তিক একটা তথ্য। তা আমার প্রশ্ন ছিল, আপনারা 40%ই বলেন বা কিসের উপরে পেলেন পার্সপেক্টিভ? কাউকে জিজ্ঞেস করেছেন? তো কেন আপনারা জিজ্ঞেস করেছেন? কেন আপনারা 16162-তে গেলেন না এবং ওইটার কথা উল্লেখ করলেন না? কোথাও এই সংখ্যাটা কিন্তু নেই। তাহলে এই তথ্যটা বিজ্ঞানসম্মত না। তারপরে যেমন ওনারা বলেছেন একটা মজারই দেখেন যে ঢাকা ওয়াসার সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়। ভেরি গুড, এটাই হচ্ছে সুশাসনের চ্যালেঞ্জ। তো সুশাসনের চ্যালেঞ্জটা কোথায় ঢাকা ওয়াসার?
তাহলে আপনাকে আসতে হবে যে ঢাকা ওয়াসা কি ছিল এবং কোথায় গিয়েছে বা যাচ্ছে। যদি আমি 2009 সালের কথা চিন্তা করি এবং তার পূর্ববর্তী, সেই সময়টা ঢাকা ওয়াসা কি ছিল, আর 2009 সালের পরে বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা প্রত্যক্ষ নির্দেশনায় তিনি কিছুটা পরিবর্তন আনতে চেয়েছিলেন। কিছুটা শব্দটা ঠিক না, বৈপ্লবিক পরিবর্তন আনতে চেয়েছিলেন, এবং চেয়েছিলেন বলেই তিনি কতগুলো মানে আমাদেরকে স্কিম দিয়েছিলেন, যে স্কিমের আন্ডারে আমরা বলেছিলাম ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচি। এটা একটা চেঞ্জ ম্যানেজমেন্ট কর্মসূচি। অথচ এই আলোচনায় আপনি যখন ঢাকা ওয়াসা চ্যালেঞ্জ, সুশাসনের চ্যালেঞ্জ করতে গেলেন, 2009 সালেই তো আমরা চ্যালেঞ্জগুলো আইডেন্টিফাই করেছি, একটা চ্যালেঞ্জকে নিয়েও ওনারা আলোচনায় গেলেন না। আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ ছিল হলো মাইন্ডসেট। আপনি যতই পরিবর্তন আনতে চান, আপনি যতই বিপ্লব ঘটাতে চান, আপনি মাইন্ডসেটের যদি আপনি চেঞ্জ না করতে পারেন তাহলে কোনো কার্যকারিতাই হবে না। আপনি বিজ্ঞান আনেন, আপনি প্রযুক্তি আনেন, মাইন্ডসেট আগে, তারপরে প্রযুক্তি। কাজে আমরা ফার্স্ট চ্যালেঞ্জ কি বলেছে? মাইন্ডসেট। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে আমরা বলেছি ব্যুরোক্রেটিক কমপ্লিকেশন। থার্ড চ্যালেঞ্জ আমরা বলেছিলাম যে ল্যাক অফ ট্রান্সপারেন্সি অর অ্যাকাউন্টেবিলিটি, এবং ফোর্থ বলেছিলাম যে ইউনিয়নিজম, which is a part of your life. You cannot avoid it, but it's a challenge. And fifth, the vested interested group. It is inside, outside, সরকারের মধ্যে, সরকারের বাইরে, ব্যবসায়ের মধ্যে। এই হচ্ছে চ্যালেঞ্জ মোটা দাগে। ওনারা কোনটাকে তাহলে চ্যালেঞ্জ হিসাবে নিলেন? আমরা তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমরা অলরেডি ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচির মাধ্যমে যে প্ল্যানগুলো নিয়েছি, 2010 সালের কথা বলছি আমি, তো আমি তো তখনই এই চ্যালেঞ্জগুলো নিয়েছি এবং সুশাসন করার জন্যই চ্যালেঞ্জগুলো নিয়েছি। এবং এখন আপনি বলুন যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা কোন পর্যায়ে আছি? আমরা কি আদৌ চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পেরেছি অথবা পারিনি? তো পেরেছি কি পারিনি তার সূচক কি? আপনি কতগুলো ইন্ডেক্সে দেখেন যে 2007-2008 সালে আপনার মনে আছে যে ঢাকার শহরে পানির জন্য মিলিটারি আর্মি নামাতে হতো, ঢাকার শহরে পানির জন্য রাজনৈতিক ব্যক্তিদেরকে দৌড়াতে হতো, ঢাকায় পানির জন্য পুলিশের গোলাগুলি পর্যন্ত হয়েছে। আজকে তো মিলিটারি বা আর্মি পানিতে এটা ইতিহাস। আজকে পানি নিয়ে গোলাগুলি এখনো ইতিহাস। এবং আপনার 3 বেলা মানে মানুষের বাসায় 3 দিন গোসল করতে পারে না, এরকমও ছিল। তো আজকে তো আমার 100% পানি আছে। কিন্তু প্রাপ্যতার যে প্রসঙ্গে যে রিপোর্ট বলছে যে প্রায় 45% মানুষ তারা চাহিদা অনুযায়ী পানি পাচ্ছেন না, বা মৌসুমের আগে তারা একটা সংখ্যা তৈরি হয়। ভেরি গুড, এই যে দেখেন তথ্যটা। অথচ আপনি বললেন এটা, এখন আমার প্রত্যেক দিন কতটুকু প্রোডাকশন হচ্ছে সেটা তো আপনার কাছে আছে, তথ্যগুলো আছে। আচ্ছা, প্রোডাকশন হচ্ছে তো আপনি দেখতেই পাচ্ছেন, আর চাহিদাও আপনি নিরূপণ করতে পারছেন। তো আমাদের এখন পরিষ্কারভাবে যেটা আমরা বলছি যে ঢাকা শহরে পানির চাহিদা 210 থেকে 230-40 কোটি লিটারের মধ্যে ওঠানামা করে, আর আমাদের উৎপন্ন করার ক্ষমতা 245 থেকে এখন আবার বেড়ে 255 কোটি লিটার। তাহলে আমার ক্ষমতা হচ্ছে আমার প্রোডাকশন করা 255 কোটি লিটার, আর আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ 240 কোটি লিটারের আপনার হচ্ছে যেটা আপনার কি প্রয়োজন, চাহিদা। তাহলে চাহিদা এবং সরবরাহের মধ্যে যদি সরবরাহ বেশি থাকে তাহলে কিভাবে অভাব হয়? আচ্ছা হ্যাঁ, হতেই পারে, আমরা সেটাকে সবসময় পকেট সমস্যা। আপনি মনে করেন নেটওয়ার্ক তো বিরাট, আমি একটি জায়গায় আমার 800টা পাম্প আছে, তো 800টা পাম্পে যদি একটা পাম্প মাত্র কত পার্সেন্ট দেখেন, একটা পাম্প মানে 1%ও না, যদি সারাদিন খারাপ থাকে তো ওই এলাকার 15,000 লোক কিন্তু পানি পাবে না, তাই না? তো কাজে হ্যাঁ, এরকম পকেট সমস্যা তো হচ্ছেই। তো সেই জন্যই তো আমরা একে একে এমন সিস্টেম বার করার চেষ্টা করছি যাতে করে আমরা এটাকে সাস্টেনেবল হয়। আমাদের এখন আমরা যেটা 2010 সালে, যে জন্য কেন আমরা চ্যালেঞ্জটাকে কেন করছি, যে দেখেন 2010 সালে আমরা ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচি নেওয়ার সাথে সাথে আমরা একটা ভিশন ঠিক করলাম, সেটা কি টু বি দ্য বেস্ট ওয়াটার ইউটিলিটি ইন দ্য সাউথ ইস্ট এশিয়া। মাইন্ড ইট, আমি আপনাকে পরে একটা জিনিস বলবো। তো এটাকে স্পেল আউট করলাম কি, যে আমরা চাচ্ছি পরিবেশ বান্ধব, টেকসই ও গণমুখী। 3টা শব্দ কিন্তু অত্যন্ত অর্থপূর্ণ। এই গণমুখী, পরিবেশ বান্ধব এবং টেকসই পানি ব্যবস্থাপনায় আমরা উন্নীত হব। কবে? 2010 সালে বলেছি, 2021 সালে। কেন? কারণ 2021 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে বাংলাদেশ মধ্যমায়ের দেশে যাবে, এটা ওনার ভিশন, স্বপ্ন। আমরা আমাদেরকে অ্যালাইন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের সাথে। অ্যালাইন করে আমরা বলেছি আমরাও 2021 সালে ঢাকা ওয়াসাকে পরিবেশ বান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনায় নিয়ে যাব। এটার মানে কি? জি,
পরিবেশ বান্ধব কথাটা কেন বললাম, সেটা কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে যে আমরা যে পানি এখন উঠাচ্ছি বা ব্যবহার, মানে যে পানিটা আমরা সাপ্লাই দিচ্ছি, তার মেজরিটি কোথার থেকে আসছে আপনি বোধহয় জানেন। ঢাকা শহরে আমরা আন্ডারগ্রাউন্ড পানিকে এক্সট্র্যাক্ট করি, কারণ ঢাকা শহরে আন্ডারগ্রাউন্ড পানির অভাব নেই। কিন্তু এটা নো লঙ্গার এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। কেন? যে আমার পানির লেয়ারটা নেমে যাচ্ছে, অতএব আমাকে এখান থেকে চলে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তাহলে আমি কোথায় যেতে হবে? আমাকে সারফেস ওয়াটারে যেতে হবে, নদীর পানিকে শোধন করে দিতে হবে ইনস্টেড অফ আন্ডারগ্রাউন্ড এক্সট্রাকশন। দেখেন কত বড় চ্যালেঞ্জ। আপনি যে নদীর পানি শোধন করবেন, নদী কোথায়? সবচেয়ে মজা হচ্ছে ঢাকা হচ্ছে পৃথিবীর অন্যতম ভালো শহর, যেটা চারদিকে মারার মতো 4টা নদী বেষ্টন করে আছে, অথচ আমি এই পানি ব্যবহার করতে পারি না। বিকজ বুড়িগঙ্গা, তুরাগ, বালু এতটাই দূষিত যে সেটার থেকে পানি নিয়ে শোধন সেই ব্যাপারগুলোতে আপনাদের আসলে এই কর্তব্য কি বা করণীয় কি? এবং এই যে আরেকটি রিপোর্টে আরেকটু যে বিষয়টি এসেছিল যে প্রায় 91% মানুষ তাদেরকে পানি ফুটিয়ে পান করতে হচ্ছে রাজধানীবাসীকে। এই বিষয়গুলো নিয়ে আমরা হাজির হতে চাই। এই সাথে পানি বিশেষজ্ঞ তিনি ডক্টর আইনুন নিশাত, তিনিও আমাদের সাথে যুক্ত হবেন। তার আগে ছোট একটা বিরতি সময় হচ্ছে। দর্শক, ZSRM মুক্তবাক অনুষ্ঠান দেখছেন, একটা ছোট বিরতি সময় হচ্ছে, ফিরছি কিছুক্ষণ পর। ZSRM মুক্তবাক অনুষ্ঠান দেখছেন। সুপেয় পানি নিয়ে আমরা আলোচনায় ছিলাম বিরতির আগে। ঠিক বিরতির আগে যেমনটি বলেছিলাম, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরিটাস ডক্টর আইনুন নিশাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং সেই সাথে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান আমাদের সাথে রয়েছেন। আমি ডক্টর আইনুন নিশাত আপনার কাছে যেতে চাইবো যে বিষয়টি প্রথমে সংজ্ঞায়িত করতে আপনাকে অনুরোধ করব যে সুপেয় পানি বলতে আসলে আমরা কি বুঝি। ধন্যবাদ। আমি প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বিনীতভাবে একটু দেরিতে আসার জন্য। তবে ঢাকা শহরে আমরা এখন যে অবস্থাতে আছি, কতগুলো ব্যাপারে এখন আর আমরা প্রশ্ন তুলি না। একটা প্রশ্ন হচ্ছে যাতায়াত ব্যবস্থা, একটু দেরিতে পৌঁছলে ট্রাফিকের দোষ দিতে পারি। দ্বিতীয় হচ্ছে পানির ব্যাপারে। পানি ডেফিনেটলি আমি আসার আগে তাকসিম ব্যাখ্যা করেছেন যে পরিমাণ পানি ঢাকাতে প্রয়োজন, হয়তো তার থেকে বেশি তারা সরবরাহ করেন। অবশ্য ডিপেন্ড করে কতটুকু ঢাকা। কিন্তু এটার গুণগত মান নিয়ে আমরা কোনো উত্তর দিতে রাজি না। এটা নিঃসন্দেহে এখানে প্রচুর গোলমাল আছে। তৃতীয় জিনিস যেটা নিয়ে ঢাকার ব্যাপারে আমাদের কোনো কৈফিয়ত দিতে চেষ্টা করি না, সেটা হচ্ছে বাতাসের গুণগত মান। এত ধুলাবালি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শহরের তালিকাতে আমরা একেবারে চ্যাম্পিয়ন, এবং দিল্লির সাথে আমরা কম্পিট করি। চতুর্থ যে বিষয়টাতে আমি ঢাকা শহরের বাসিন্দা হিসাবে আর কৈফিয়তে বিশ্বাস করি না, সেটাতে তাকসিম সাহেব কিন্তু জড়িত, সেটা হচ্ছে জলাবদ্ধতা। ইনশাল্লাহ আগামী 2 মাস 3 মাসের মধ্যে প্রচুর জলাবদ্ধতা আমরা দেখতে পাবো। পঞ্চম যে জিনিসটা শহরে আমরা লজ্জা পাই, সেটা হচ্ছে শব্দ দূষণের মাত্রা এত বেশি, যেটা আমাদের বোধহয় এই অসহনীয় মাত্রাটা সহনীয় হয়ে গেছে। আর ষষ্ঠ যে জিনিসটা, সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এই যে পলিথিন ব্যাগ, সারা দুনিয়া জুড়ে কিন্তু এখন আন্দোলন চলছে পলিথিনের বিরুদ্ধে, বোতলের বিরুদ্ধে। তো এই 6টা বিষয় আমরা বোধহয় একেবারে গ্রহণযোগ্য সীমা ছাড়িয়ে গেছি। সেটার প্রথম বিষয় হচ্ছে খাবার পানি। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, খাবার পানি বলতে আমরা কি বুঝি? সুপেয় পানি বিশ্বের যে সংজ্ঞা, সেখানে খেতে ভালো মিষ্টি কিনা সেটা নেই, অর্থাৎ সুপেয় না। এখন আমাদের শব্দটা হচ্ছে নিরাপদ পানি। বিশুদ্ধ খাবার পানি খেতে বিস্বাদ। বিশুদ্ধ খাবার পানি ইনজেকশন দেয়া যায়, কিন্তু খাওয়া যায় না, অত্যন্ত বিস্বাদ। আপনি গ্রামে গেলে বলবে যে এই কুয়ার পানি খুব মিঠা, এই টিউবওয়েলের পানি খেতে খুব ভালো। তার মানে ওর মধ্যে কিছু ডিজলভড কেমিক্যাল আছে। ডিজলভড কেমিক্যালে আমাদের আপত্তি নেই, যদি না সেটা ক্ষতিকর হয়, যেমন আর্সেনিক। তাহলে আমার যেটা প্রয়োজন, সুপেয় বলতে তার মধ্যে কিছু স্বাদ থাকতে হবে, কিন্তু আমার প্রয়োজন নিরাপদ পানি। নিরাপদ পানি, এটার মধ্যে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারবে না, ইকলাই থাকতে পারবে না, কোনো জাম থাকতে পারবে না। সেটা ওয়াসা কিংবা যারাই খাবার পানি সরবরাহ করবেন, তাদের কাজ হচ্ছে সেটাকে ট্রিট করে নিরাপদ করা। এরপরে কিছু কিছু ডিজলভ কেমিক্যাল বেশি মাত্রায় থাকলে এটা ভালো লাগে না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যেমন আয়রন বেশি থাকলে চুলে জট পড়বে, কাপড় ধোয়ার সময় ফেনা হবে না, হার্ড ওয়াটার হয়ে যাবে ইত্যাদি। নাইট্রেট এবং আরও কিছু কিছু হেভি মেটাল আছে, নিকেম, ক্রোমিয়াম, মার্কারি ইত্যাদি, এগুলো শোধন করা উচিত। তো ঢাকা ওয়াসা আমার জানা মতে পানি দুইভাবে সরবরাহ করে। একটা হচ্ছে ভূগর্ভস্থ পানি। আমরা ধরে নেই যে ভূগর্ভস্থ পানি মোটামুটি নিরাপদ। তারপর আমার জানা মতে ওনারা ইকোলাই আছে কিনা, ব্যাকটেরিয়া আছে কিনা, ক্ষতিকর জার্মস আছে কিনা সেটা টেস্ট করেন, এবং যদি ক্ষতিকর পাওয়া যায় ক্লোরিন অ্যাপ্লাই করে সেটাকে শোধন করেন।
আর দ্বিতীয়টা হচ্ছে নদীর পানি। অনেক আগে 50-60 বছর 70 বছর আগে থেকেই বুড়িগঙ্গার পানি শোধন করে পরিশোধন করতেন তারা, কিন্তু সেটা এখন বন্ধ করেছেন, কারণ বুড়িগঙ্গার পানি এত দূষিত ওটা শোধন করা যায় না। এখন শীতলক্ষার পানি পাম্প করে প্রিলিমিনারি কিছু শোধন করেন ডিএনডি এলাকাতে, সেখান থেকে সাইদাবাদে এনে শোধন করে শহরে সরবরাহ করেন। এখন যদি শোধন করে তারা সরবরাহ করেন কিংবা ভূগর্ভস্থ পানি, নিরাপদ পানি এবং সুপেয় পানি সরবরাহ করেন, তাহলে এখন আমাদের প্রশ্ন উঠছে কেন? ওঠার মূল কারণ হচ্ছে যে পাইপলাইনের মাধ্যমে তারা সরবরাহ করেন, এইটা নিরাপদ না। আমি যদি আজকে লন্ডন কিংবা বার্লিন কিংবা জুরিখে যাই সুইজারল্যান্ডের, আপনি কারো বাসায় গেলে খাবার পানি চাইলে সে ট্যাপ খুলে আপনাকে 1 গ্লাস পানি দিয়ে দেবে, অর্থাৎ ট্যাপের পানি নিরাপদ। আমাদের এখানে ট্যাপের পানি নিরাপদ হবে না যতক্ষণ পর্যন্ত না 24 ঘন্টা ফোর্সড ওয়াটার পাইপের মধ্যে ফুল সেকশনে পানি প্রবাহিত হয়। এখন আমার ধারণা হচ্ছে ওনারা একদিকে পানি দিলেন 2 ঘন্টা 3 ঘন্টা, তারপরে আরেক দিলেন 2 ঘন্টা 3 ঘন্টা, আরেক দিলেন 2 ঘন্টা 3 ঘন্টা। এতে প্রথমে যেখানে পানিটা দিলেন এরপরে পানিটা বন্ধ করে যখন অন্য লাইনে দিচ্ছেন, তখন ওইখানে যে স্ল্যাক ওয়াটারটা হলো, যেখানে পানির শক্তি থাকছে না, পাইপে কোনো কারণে ফুটা থাকলে সেটা দিয়ে বাইরের ময়লা ঢুকছে, যে কারণে আমরা রিপোর্ট করি যে ময়লা, কালো পানি, নর্দমার পানি ইত্যাদি। এখন সেখানে দুটো কারণ আছে। এক, বহু জায়গাতে বিশেষ করে পুরনো ঢাকাতে পাইপ বহুদিন আগে বসানো হয়েছে, করট করে গেছে। 2, আমাদের অভ্যাস হচ্ছে বাড়ির জন্য যখন আমি কানেকশন নেই তখন ফুটা করে পাইপের থেকে আমরা কানেকশন নেই। সেখানে যে কি হয়, ফুটা করলাম ঠিকমতো হলো না, গ্যাপটা রেখে দিলাম, কিংবা পাইপটা বসালাম 4-5টা বিভিন্ন জিনিস দিয়ে ফিল আপ করলাম। কাজেই বিভিন্ন কারণে আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা বদলাতে হবে। তাহলে প্রথম যেটা করতে হবে, সাফিসিয়েন্ট পরিমাণ সংগ্রহ করতে হবে, শোধন করতে হবে। আমাদের চারপাশে যে নদীগুলো আছে, বুড়িগঙ্গা, শীতলক্ষাতে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, কিন্তু পানিটা এত দূষিত যেটা শোধনের যোগ্য না, সেজন্য তারা কষ্ট করে পদ্মা থেকে পানি আসছেন, মেঘনার থেকে পানি আনছেন। আমার কাছে কিন্তু এটা গ্রহণযোগ্য না। আমার কাছে, আমি চাইব রাষ্ট্র এমন ব্যবস্থা নেবে যে বুড়িগঙ্গার পানি, শীতলক্ষার পানি পরিষ্কার নিরাপদ থাকবে। ওয়াসা সেটাকে তুলে নিয়ে তার মধ্যে যদি কিছু ক্ষতিকর কিছু থাকে সেটাকে রিমুভ করে আমাদেরকে সরবরাহ করবেন। কাজেই আমি যেহেতু মোটামুটি আমার ধারণা হচ্ছে যে আছে যে কি কারণে আমাদের এই সুপেয় পানিটা নিরাপদ নয়, আমি নিরাপদের বিষয়ে বেশি জোর দিচ্ছি। সেইটা আমি পুরনো ইতিহাসে যেতে চাই না। আমি যে 6টা সমস্যার কথা আমাদের বলেছি, পানি, শব্দ, বাতাস, যাতায়াত, জলাবদ্ধতা, আমি চাইবো এখন থেকে আসুন আমরা আলোচনা করি এগুলোকে কি করে ইমপ্রুভ করা যায়। আমাদের অবশিষ্ট জীবনে যে কদিন আছে সে কদিনও যেন আমরা ভালো কাটাতে পারি এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন নিরাপদ শহর রেখে যেতে পারি। এখন পানি শোধন পর্যাপ্ত পরিমাণে হওয়া উচিত। জনাব তাকসিম যে বিষয়টি নিয়ে আলাপ করছিলেন যে 230 থেকে 240 কোটি লিটার পানির চাহিদা রয়েছে, যেটা কিনা ওয়াসার যে ক্যাপাসিটি বলছেন যে প্রায় 250 কোটি লিটার পর্যন্ত যাচ্ছে। তাহলে পর্যাপ্ত বলতে আসলে কতটুকু হওয়া উচিত? বা সেখানে ডিপেন্ড করে শহরটা কতটুকু। জি, শহর যেভাবে বাড়ছে, ওনারা যেটাকে ওয়াসার পরিধিতে ফেলেন সেখানে ওনারা বলছেন যে 240 কোটি লিটার দরকার, 250 কোটি তারা দিচ্ছেন। তাহলে সেখান থেকে আমার বক্তব্য হচ্ছে অপচয় হচ্ছে। আমাদের এখানে যেহেতু পানিটা পানির দামে বিক্রি হয়, কাজেই আমাদের সেখানে সাশ্রয়ী ব্যবস্থা গ্রহণের কোনো চেষ্টা নেই। কাজেই আমরা এখন যেখানে আছি, আমি সেজন্য প্রস্তাব রাখছি যে আমাদের এখন আলোচনাটা হওয়া উচিত কি করে সুপেয় এবং নিরাপদ পানি এবং যতটুকু আমার প্রয়োজন সেই পরিমাণটা আমি সরবরাহ করি। আমাদের যে পরিমাণ ওয়েস্টেজ হয়, আমরা বড় লোকদের এলাকাতে একটা গাড়ি ধোয়ার পিছনে যে পরিমাণ পানি খরচ হয়, একটা গরিব এলাকাতে একটা লোক সারাদিন তার অর্ধেক পানি পেলেও বর্তে যাবে। কাজে পানি ব্যবস্থাপনাতে অনেক ধরনের চিন্তাভাবনা আনতে হবে। পশ্চিমা জগতে এই যে বললাম ট্যাপ খুললে পানি পাওয়া যায়, এটা কিন্তু সস্তা না। আপনি পশ্চিমা জগতে কাউকেই দেখবেন না, তাদের বাড়িতে পানির কল দেখবেন খুললে 30 সেকেন্ডের মধ্যে আবার ট্যাপটা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ পানিটা অত্যন্ত মূল্যবান। এখন ওনারা যে পানিটা আনছেন পদ্মা থেকে, পদ্মা সেতুর একটু উজান থেকে আনছেন বলে আমি লোকেশনটাও জানি, মেঘনার থেকে আনবেন, এটা কিন্তু সস্তায় আসবে না, এটার খরচটা কিন্তু জাতি বিয়ার করবে। বুড়িগঙ্গা দূষিত হওয়ার কারণে তারা বুড়িগঙ্গার পানি ব্যবহার করছেন না, এর মূল্য আমাদেরকে দিতে হচ্ছে
হাজার কোটি টাকা খরচ করে পদ্মার থেকে এবং মেঘনার থেকে আনার, এই বিষয়ে জোরালো আলোচনা শুরু হওয়া প্রয়োজন। এবং যেই পানির যারা পাচ্ছেন রাজধানীবাসী, সেগুলো প্রায় 91% মানুষকে পানি ফুটিয়ে পান করতে হচ্ছে। আমিও ফুটিয়ে পানি খাই। সেই প্রসঙ্গে যদি আসি, যে আমি আমরা যে দায়িত্বরত যে কর্মকর্তা তিনি বলছিলেন যে এই পানি খাওয়ার উপযোগী, এবং যারা অভিযোগ নিয়ে গিয়েছিলেন তাদেরকে বলেছিলেন যে এই পানি খাওয়া যাবে এবং যদি কোনো সমস্যা হয় তিনি দায়িত্ব নেবেন। এই দায়িত্ব কি কিভাবে কি কোন আমার মনে হয় একটু এখানে প্রথমত যে একদম রাইটলি বলেছেন সুপেয় পানির সংজ্ঞা ঠিকই আছে, যে আমরা যেরকম বলি যে কতগুলো প্যারামিটার WHO কতগুলো প্যারামিটার দিয়ে দিয়েছে, সেই প্যারামিটারের মধ্যে আমি যদি থাকি তাহলে আমি বলবো এটা পোর্টেবল বা এটা হলো নিরাপদ পানি পানের জন্য। তো আমরা সেরকম 9-10টা প্যারামিটার আমরা চেক করে দিই, যার মধ্যে সবচেয়ে আসল যেটা সেটা হলো কোনো ইকোলাই বা কোনো টোটাল কলিফর্ম আছে কিনা, জীবাণু আছে কিনা, 0 এটা না। বাকিগুলো যেমন ধরেন আপনার বলা হয়েছে টার্বিডিটি আপনার 10 পর্যন্ত থাকতে পারে, তারপরে টোটাল রিজলভ কি বলে আপনার কেমিক্যাল 1000 পর্যন্ত থাকতে পারে, কন্ডাক্টিভিটি, ক্লোরাইড ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো এই প্রত্যেকটাই কিন্তু আমরা আমাদের যেখানে উৎপন্ন হয় সেখানে চেক করে দিই। কাজে আমাদের ওই জায়গাটাতে 100% পানি সুপেয়। এই জিনিসটা কিন্তু টুইস্ট করা হলো কথাটা আজকে, যেখানে আমি বারে বলা হচ্ছে 100% আমরা সুপেয়, আমরা সাপ্লাই যখন দেই অর্থাৎ যেখানে উৎপন্ন করি সেখানে 100%। বিপত্তিটা কোথায় উনি তো বলেই দিলেন, বিপত্তিটা হচ্ছে কিভাবে কাটানো সম্ভব। আচ্ছা, এই জন্যই আমরা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ অলরেডি নিয়েছি। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে ঢাকা শহরের সমস্ত পাইপলাইনগুলোকে চেঞ্জ করে এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে ভেঙে একটা নেটওয়ার্কের বদলে আমরা 145টা নেটওয়ার্ক করছি, যেটার নাম DMA, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া। এবং আপনি জেনে খুশি হবেন, আপনারা জানেন যে ইন্ডিয়া পাকিস্তান কেউ এটা করার সাহস পায়নি, আর মেগা সিটি তো নাই। ইন্ডিয়ার একটা ছোট্ট সিটিতে একটা পাইলট করেছিল, আমরা সেখানে ঢাকার মতো মেগা সিটিতে করেছি এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থায়নে, যে কারণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এখন মনে করে তাদের একটা বিরাট সাকসেস। কারণ আমাদের নন রেভিনিউ ওয়াটার অর্থাৎ পানি যেটা লস হয়ে যায়, যেটা পয়সা পাই না আমরা, সিস্টেম লস, সেটা যেখানে সারা পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা মিলে হলো প্রত্যেক জায়গায় 40%-এর উপরে, আমরা সেটাকে কমিয়েছিলাম 20% ঘুরে ধরে ঢাকা ওয়াসা কর্মসূচি, যেখানে আমরা দুটো মাস্টার প্ল্যান নিয়ে কাজ শুরু করেছিলাম। এবং এখন DMA করার পর যেটা 5%-এ নেমে এসছে। এই যে এখন আসছেন ওনার কথায় যে ওই যে বলেছিলেন যে এখানে ফুটো হয়ে যায়, আমরা এখন যে সিস্টেমে চলে গিয়েছি তাতে ফুটো হওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে। তাহলে আমরা এখন বলতে পারবো যে আমাদের আপনার বাসার কাছ পর্যন্ত, পাইপলাইন পর্যন্ত পানি সুপেয় থাকবে, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে থাকছে না। এবং আমাদের একটা স্টাডি আছে এটাতে, আমাদের স্টাডি বলেছিল যে আমরা যেখান থেকে পানিটাকে উৎপন্ন করি সেটা 100% নিরাপদ, কিন্তু পাইপলাইনে যাবার পর আমরা প্রত্যেক বাসার স্যাম্পল নিয়েছিলাম, আমরা 243টা বাসার ঢোকার আগে আমরা একটা স্যাম্পলে দেখেছিলাম। সেটা কোন এলাকার পানি জানা সম্ভব? এটা হলো 10টা মর্স জোনের র্যান্ডম নিয়েছিলাম, এটা মাঝে মাঝেই নেই আমরা, তাতে আমরা পেয়েছিলাম ±87%। 87% পানি কিন্তু ঠিক, কারণ যেহেতু আমাদের 44% DMA হয়ে গেছে, কাজে ওইটা 100 বাজিয়ে ঠিকই আছে, বাকিগুলো যেগুলো মানে ভাঙা টাঙা আছে সেগুলো মিলে 87%। আরেকটা তৃতীয় আমরা একটা চেক করি, সেটা হলো আপনার বাসার ভিতরে এই যে আপনার যে হাউসটা, যেটা আমি একটু আগেও বললাম যে সেখানে কলিফর্ম মানে জন্মায় যে অ্যালগি থেকে, সেইটাতে আমরা চেয়েছি যে 60% হচ্ছে ঠিক আছে, 40% ঠিক নেই। তো কাজে সেই কারণেই আমরা যেহেতু এই আস্থাটা পাই না যে আমার পানিটা যে ফুটিয়ে না খেলে, এই যে 87% পানি কিন্তু ভালো, কিন্তু কোন 87% আপনি জানেন না। সেফ থাকার জন্য আমরা কি বলি যে 10 মিনিট পানি ফুটিয়ে খান। এখানেও দেখেন TAB রিপোর্টে মারাত্মক ভুল, 50 মিনিট ফুটাতে বলেছে। একটু আগে উনি বলেছেন যে বিশুদ্ধ পানি কিন্তু খাবেন না, ওটা বিস্বাদ। আর ঠিক সেরকম 50 মিনিট যদি কোনো পানিকে ফুটানো হয়, সেই পানির মধ্যে কোনো অক্সিজেন থাকে না, কোনো ইয়েও থাকে না, তো সেই পানিও খাবেন না। তো TAB তো হিসাব দিয়েছে 50 মিনিট ফুটাবেন, আর আমরা বলি 10 মিনিট ফুটাবেন। 10 মিনিট ফুটে তাড়াতাড়ি নামিয়ে ফেলবেন, তাহলে কিন্তু পানির গুণগত মানটা ঠিক থাকবে, খালি ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। তারপরও তো অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো আপনারা আসলে আমলে নেন কিনা, বা আমরা অভিযোগ নেওয়ার ব্যাপারে কোনো উদাহরণ দিতে পারেন কিনা? একদম সমস্ত এই যে অভিযোগ নেওয়ার ব্যাপারে আপনি দেখেন 1205টা অভিযোগ পেয়েছি,
তো 1367টা অভিযোগ পেয়েছি এক বছরে, 11,300 11,200টা মিটিগেট করা হয়েছে। সেটা বলছিলেন যে কল সেন্টারে এই কল সেন্টারের যে নাম্বার, এই নাম্বারটা সবার কাছে পৌঁছানো সম্ভব হয়েছে কিনা, বা এই দায়িত্ব ঢাকা ওয়াসার তো নিশ্চয়ই এটা এই নাম্বারটা জনগণ বা যারা সাধারণ নাগরিক যারা রয়েছেন 16162 আমি বলেছি এবং বলছি, এবং এটা আমাদের যে একটা বিল যায় মানুষের হাতে, বিলের পিছে লেখা আছে, আপনি তো গ্রাহক যদি হন তো আপনি বিল দেন, তো বিল তো আপনি প্রত্যেক মাসে মাসে পাচ্ছেন। ধরেন গত 5 বছরে মিনিমাম 60 বার আমরা বিলটা পাঠিয়েছি, 60 বার ওখানে লেখা আছে 16162 যে কোনো কমপ্লেন। তারপরে আমাদের ওয়েবসাইটের নিচে সবসময় লেখা আছে। এবং প্রথম আমরা প্রত্যেক পরে পত্রিকাগুলো তো আমরা দিয়েছি। এখন যেটা হয় যে যারা বাড়ির মালিক তারা সাধারণত পানির বিল দিয়ে থাকেন, কিন্তু ভাড়াটিয়া যারা তারা তো শুধুমাত্র বাড়িওয়ালার কাছে টাকা দিয়ে দেন, সেই ক্ষেত্রে তো তারা আসলে ওই নাম্বারটা সম্পর্কে জানা সম্ভব হয় না সবসময়। সেই ক্ষেত্রে ঢাকা ওয়াসা আসলে ঢালাও ভাবে প্রচারণার কোনো পরিকল্পনা কখনো নিয়েছে কিনা? এবং আমরা মনে করি আরো না উচিত, যেটা শেষ নেই, প্রচারণা শেষ নেই, এবং ওয়েবসাইটে আছে, শুধু তাই থাকলে হবে না, এটা আরো নিতে হবে। এবং যে কথাগুলো মানে বলছিলেন যে রাইটলি যে 24/7 পানি না থাকাটা, এটাও কিন্তু একটা ওই যে আপনার যদি পাইপ ফুটেও থাকে তারপরেও যদি 24/7 ওয়াটার থাকতো, প্রেসার থাকে, তাহলে কিন্তু আর আপনার ওইটাকে মানে অনিরাপদ হওয়ার কথা না। এই কারণেই কিন্তু আমরা 24/7 পানিতে যাচ্ছি। আপনি বোধহয় জানেন যে ভারতবর্ষে 24/7 ওয়াটার নেই। আপনি খুব ভালো করে জানেন দিল্লির মতো শহরে এখনো 6 ঘন্টা এক জায়গায় দেয়, 8 ঘন্টা আরেক জায়গায় দেয়। আচ্ছা, আর ঈশ্বর ভাই যেটা বলেছেন যে আমরা এক জায়গায় 4 ঘন্টা, এটা আমাদের শুধুমাত্র আপৎকালীন সময়, অর্থাৎ যখন আমাদের ক্রাইসিস হয়ে যায় তখন। বাকি সময় কি 24/7 পানির 24 ঘন্টা আমাদের লাইনে পানি আছে, আমাদের পানির লাইনে বন্ধ করার কোনো স্কোপ নেই। কাজে আমাদের প্রেসারটা দরকার, যে প্রেসারটা দরকার কিন্তু প্রেসারটা এখনো কম। এখন এই যে দেখেন ডিএমএ যা যাচ্ছি, ডিএমএ তে আমাদের 1 বার প্রেসার থাকতেই হবে, 24/7 ওয়াটার থাকতেই হবে। এবং এই ডিএমএ গুলো আমাদের অনেকগুলো জিনিসকে সলভ করেছে। কোয়ালিটি অফ ওয়াটার, 24/7 অ্যাসুরেন্স, দেন প্রেসার অফ দ্য ওয়াটার, অ্যাজ ওয়েল অ্যাজ ড্রাস্টিক্যালি সিস্টেম লস কমিয়ে ফেলা, প্লাস কোয়ালিটি অফ ওয়াটার। তো কাজে আমরা ঢাকা শহর পুরোটাকে ডিএমএ করার জন্য আমরা একটা অত্যন্ত বলতে পারেন যে অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম। কারণ আমি তো বললাম যে কেউই তো সাহস করে না। আপনি জানেন যে লন্ডন ওয়াটার, টেমস ওয়াটার বলে, সেটা সিইও ভদ্রলোকের সাথে আমরা একটা সেশনে একবার লন্ডনে একটা আমরা প্রেজেন্টেশন ছিল, তারপরে উনি একবার ঢাকা এলেন, আমার সাথে দেখা করলেন। তো আমি ওনাকে বললাম যে আপনাদের সিস্টেম লস কত? ইউরোপের সাধারণত 1 ডিজিট, 9, 8, 10, 12 এর 2 ডিজিট কারো। তো উনি বললেন 9। তো আমি বললাম যে আপনাদের তো পানির পাইপলাইনগুলো অনেক পুরনো, জরাজীর্ণ, সেখান থেকে পানিটা বেরিয়ে যায়। তো এখানে আমি শুনেছি 20% পানি নাকি তাদের লস হয়। তাহলে 20 + 9, আপনাদের 29% সিস্টেম লস, হুইচ ইজ অ্যাজ ব্যাড অ্যাজ এনি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। তখন উনি হেসে বললেন যে না, আমি তো 20% আমার লসে ধরি না। কেন? আমি যদি ওই পাইপটাকে এখন চেঞ্জ করতে যাই তাহলে আমার প্রায় 4 বিলিয়ন পাউন্ড লাগবে, এবং লন্ডন শহরে যে হ্যাবক হবে সেই হ্যাবকের ভ্যালু আরো অনেক বেশি। তার চাইতে আমার যে 2% 20% পানি পড়ে যাচ্ছে সেটার কস্ট ইজ নাথিং। অতএব বাংলাদেশের এই চিত্রটা যদি ব্যাখ্যা করতে বলি, বাংলাদেশে কি চিত্র? আমাদের বাংলাদেশের চিত্রটা হচ্ছে আমরা কিন্তু আমাদের পাইপলাইনগুলো চেঞ্জ করার একটা উদ্যোগ নিয়েছি, এবং আমাদের এটা জানেন যে আপনি দেখেছেন 4-5 বছর আগে। তবে আমরা এখানে আবার একটা নতুন ভালো সংযোজন করেছি, সেটা হচ্ছে ট্রেঞ্চলেস টেকনোলজি। দ্যাটস অলসো ফার্স্ট টাইম ইন ঢাকা। সেটা কি আপনার রাস্তাটাকে পুরোটো ট্রেঞ্চ না কেটে 100 ফিট পর পর একটা করে আপনার পিট কেটে বাকিটা ট্রেঞ্চলেস আপনার ওইখান থেকে আপনার কি বলবেন যে পাইপটাকে পুশ করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ট্রেঞ্চলেস টেকনোলজিও কিন্তু আমরা ব্যাপক ব্যবহার করেছি। এতদিন ছিল এটা বিদেশিদের, এখন কিন্তু ঢাকার কন্ট্রাক্টররা সেটা নিয়েও সাধারণ নাগরিকের যে পর্যবেক্ষণ, যে সেগুলো কি আসলে সবার সাথে সামঞ্জস্যতা রেখে পরিকল্পনা মাফিক করা হয় কিনা? কেননা রাস্তা খোঁড়াখুড়ির চিত্র কিন্তু দেখাই যায়। আপনি দেখেন, আপনি ঢাকা কি একটা খুব প্ল্যান্ড সিটি? ওয়ান অফ দ্য মোস্ট আনপ্ল্যান্ড সিটি। উনি 9টা বলেছেন, 7টা বলেছেন, বায়ু বলেন, শব্দ বলেন, আনপ্ল্যান্ড। তো হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে এতটা আনপ্ল্যান্ড সিটিতে সো মাচ সো প্ল্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট? আমরা যতগুলো কথা বললাম ডিএমএ, এটা তো আসারই উচিত না এখানে, এইরকম আনপ্ল্যান্ড সিটিতে। তো আমরা তো সেটা এনেছি। কারণ আমরা আনতে পেরেছি একমাত্র কারণই হচ্ছে যে আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আমরা 2009 সালে 10 সালে একটা যুগান্তকারী স্টেপ নিয়েছিলাম যে ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা কর্মসূচির মাধ্যমে আমরা এটাকে পুরো ঢেলে সাজাবো। তো এখানেই আমার সাথে আপত্তি ছিল, টিআইবি এই পুরো জিনিসটাকে অনুধাবন করতে নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন।
ওনারা ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসাটাকে কনসিডারেশনই নেন নাই। আলোচনা আসবো। ডক্টর আইনুন নিশাত, আপনার কাছে যেতে চাই। ভূগর্ভস্থ পানি তো একটা উৎস আপনি বলছিলেন, কিন্তু এটা কিন্তু একটা বড় রকমের একটা কনসার্ন যে ভূগর্ভস্থ পানি দিনকে দিন এই লেভেলটা নেমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে করণীয় কি হতে পারে, বা সামনে আসলে আরো কত চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে? আপনি যখন তাকসিমের সাথে কথা বলছিলেন, আমি এই ফাঁকে সুযোগ পেলে কি কি বলবো লিখে ফেলেছিলাম যাতে ভুলে না যাই। প্রথম কথা হচ্ছে, আমরা আজকে যে অবস্থাতে আছি তাতে পানি ফুটিয়ে খেতে হবেই। উনি যে কথাগুলো বললেন সেগুলো আসার কথা, যে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। আমি ছোট করে যদি উত্তর নেই হ্যাঁ বা না, তাতে একমত কিনা যে ফুটিয়ে খেতে হবে নিরাপদ পানির উপরে তো আস্থা নেই। 87% আমি ভালো বললেও আপনি কি জানেন আপনার পানিটা যে ওখান থেকে পাইপ থেকে লিক হচ্ছে না? হ্যাঁ, ডিএমএ তে গুলো বলতে পারি 44% জায়গাতে বলা যাবে এখনো। এই দায়িত্বটা কেন নেব? মানে বলছেন যে পাইপলাইন পর্যন্ত বা বাসা পর্যন্ত আসা পর্যন্ত বলছেন সুপেয়, কিন্তু বাকি যে না 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 না, যে সূত্র থেকে সরবরাহ করা হচ্ছে সেখান থেকে ঢোকা পর্যন্ত নিরাপদ। আচ্ছা, তারপরে ঢোকার পরে কি হচ্ছে, কিন্তু এই পাইপ সিস্টেমটা ওনার, জি, সেজন্য উনি বলছেন এটা বদলাচ্ছেন। এবং এই যে ডিএমএ কথাটা বলছেন যে ডিস্ট্রিবিউটেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম যেটা করছেন, 100 কতটা বললেন যে ছোট ছোট ইউনিট হবে, 145টা ক্লাস্টার হবে, তাতে করে পরিস্থিতি উন্নতি হবে আমরা আশা করতে পারি। সেটা যখন শেষ হবে। কিন্তু অ্যাজ অফ টুডে, আজকে আমি টেলিভিশনে কাউকে বলতে পারবো না। উনি যদিও বলছেন যে 45%, তার মানে হচ্ছে অর্ধেক করে নেই। ঢাকা শহরের অর্ধেক এলাকাতে উনি ক্লেম করছেন নিরাপদ। আমার মধ্যে ডিসপিউট করার কিছু নেই। না না, আমি তাও তো বলবো না যে এখন আপনি ওখানে নিরাপদ। তার মানে এখন আমরা বলছি যে ওনারা উন্নতি করছেন, উন্নতির কাজ হাতে নেওয়া হয়েছে। একজন শিক্ষাবিদ হিসাবে, অধ্যাপক হিসাবে আমি সেগুলোকে স্বাগত জানাচ্ছি। কিন্তু সাধারণ দর্শককে বলছি, এখন আপনাকে পানি ফুটিয়ে খেতে হবে। এরপরে যে পয়েন্ট আসবে, 10 মিনিট ফুটিয়ে খেলে চলবে, অর্থাৎ পানি ফুটতে হবে, টকবক করে ফুটতে হবে, গরম করলে হবে না। আমার স্ত্রী আরো সাবধানে 2বার 3বার ফুটিয়ে নেন, মানে যার জামটা যাতে সত্যি সত্যি মরে। আমার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মনিটরিং, এবং ওনারা যদি করে থাকেন হাউস হোল্ড লেভেল, বাড়িতে গিয়ে পয়েন্ট যেখান থেকে ট্যাপের পানিটা কালেক্ট করে টেস্ট করছেন, আমি স্বাগত জানাচ্ছি। তাদের এই মনিটরিং মেকানিজমটা আরও যদি এক্সপ্যান্ড করে, মানুষ আশ্বস্ত হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে, তারা যে 145টা ছোট ছোট ব্লকে, এটার কথা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। যেমন মিরপুরের জন্য একটা সিস্টেম হতে পারে, আদাবর ওই এলাকার জন্য, মোহাম্মদপুরের জন্য একটা সিস্টেম হতে পারে, গুলশান, বনানী, বারিধারার জন্য একটা সিস্টেম হতে পারে, উত্তরের জন্য। যত ছোট ছোট সিস্টেম হবে, তাদের পক্ষে কোয়ালিটিটা ম্যানেজ করা তত সহজ হবে। একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের কানেকশন থাকতে পারে, ওই সিস্টেমে প্রবলেম হলে এই সিস্টেমে সারপ্লাস থাকলে তারা সারপ্লাস দেবেন। কিন্তু আমি যদি একটা ব্লক, যে ব্লকে আমি কিছু কন্টামিনেশন পেলাম, সেটাকে যদি আমি আইসোলেট করে ফেলতে পারি, সেখানে কোথায় সমস্যাটা হচ্ছে। আমার নেক্সট পয়েন্টটা ছিল নো মোর এক্সপেনশন অফ গ্রাউন্ড ওয়াটার। গ্রাউন্ড ওয়াটারটা ইতিমধ্যে যে স্তরে চলে গেছে, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরে চলে গেছে, বিভিন্ন ধরনের কথা হচ্ছে, এটা রিচার্জ করা সম্ভব না, রিচার্জ হচ্ছে না। আগে যখন শহরটা দ্রুত বাড়ছে, একটা এলাকাতে মানুষ বসতি করে ফেলেছে, পানি সাপ্লাই দিতে হবে, টিউবওয়েল বসিয়ে ফেলো। এখন সেটার পরিবর্তে তারা ওই যে পদ্মা সেতু, সত্যি সত্যি পদ্মা সেতুর পাশ থেকে বিরাট পাইপলাইনে করে তারা পানির ব্যবস্থা করেছেন, মেঘনার থেকে ব্যবস্থা করেছেন। একজন নাগরিক হিসাবে এটা আমার কাছে গ্রহণযোগ্য না। বুড়িগঙ্গা দূষণ করার ক্ষমতা কাউকে দেয়া হয়নি, প্রত্যেকটা নাগরিকের অধিকারও আসলে কারণ নাই, রাষ্ট্রের অঙ্গীকার নেই। কাজেই আমরা নো মোর এক্সপেনশন অফ গ্রাউন্ড ওয়াটার। তাহলে যদি শহরে নগরের পানির চাহিদা বাড়ছে, সেই ক্ষেত্রে আমাদের সকলকেই পানি ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। আমি অনেক জায়গাতেই ক্লাসে কথা বলি, যখন আমাকে জিজ্ঞাসা করে স্যার উদাহরণ দেন, আমি যে উদাহরণ পাই, সকালবেলা দাঁত মাজার সময় কলটা বন্ধ করে রাখো, তাহলে কিন্তু পানির চাহিদাটা অনেকখানি কমে যায়। যেদিন তুমি গায়ে সাবান মাখো, মাথায় শ্যাম্পু দাও, সেদিন কল দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে, সেটা বন্ধ করো, যতটুকু লাগে তোমার সেটুকু ব্যবহার করো। আর আমার লাস্ট পয়েন্টটা হচ্ছে, এই ব্যাপারে যত খোলামেলা আলোচনা হয়, তত মানুষ এর বিশ্বাসযোগ্যতা বাড়বে। এটা আমাদের মনের মধ্যে সন্দেহ থাকে। আমি আজকেও এই অনুষ্ঠানে বসে কিছু কথা শুনলাম যে তারা রিজনাল ওয়াইজ তারা যে আইডেন্টিফাই করছেন, বাট মূল সমস্যাটা আজকে আছে পাইপলাইনের মধ্যে। পাইপলাইনের ছিদ্র থাকার কারণে, এবং ওনারা বলছেন যে 24 ঘন্টা ওনারা পানি সরবরাহ করেন,
মেনে নিলাম, কিন্তু যে প্রেসারে দেওয়ার কথা সেই প্রেসারটা নেই এখন, সেটা অর্জন করতে হবে। উনি যদি আমাদেরকে বলেন যে কোন এলাকাতে কবে এটা দেবেন, তাহলে আমরা শুনে আশ্বস্ত বোধ করতে পারি। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার শেষ কথা হচ্ছে, পানি ফুটিয়ে খাবেন যতদিন না ওনারা নিরাপদ পানি দিতে পারছেন। জনাব তাকসিম খান, খুব সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে শেষ করব আমরা। আচ্ছা, এক্স্যাক্টলি সেটাই, যে পানিকে ব্যবহার, যেটা উনি আসলেন, যে পানি ব্যবহারটাকে আমাদেরকে একটু, যে শুধুমাত্র কল বন্ধ না, আমরা যখন এখন চিন্তা করছি যে কি জাতীয় কল ব্যবহার করতে দেব যাতে করে মানুষের কষ্ট না হয়, এটার দিকে আমরা এখন একটা কাজ করছি। আর যেটা হলো যে আমরা বিশ্বাস করি যে যত বেশি অটোমেশন হবে তত বেশি আমাদের এই সমস্ত যেটা বলে, মানে আপনার যেটাকে বলা হচ্ছে আপনার গুড গভর্নেন্স, এই গুড গভর্নেন্সটা বেশি হবে। এবং আমরা আমাদের বিলিং সিস্টেম থেকে আরম্ভ করে সমস্ত কিছুকে অটোমেশনে চলে যাচ্ছি, এবং এই অটোমেশন ইজ এ গুড অ্যান্সার টু অল সর্ট অফ অ্যাম্বিগুইটি, যেটা আমরা বলে থাকি। কাজেই আমরা অটোমেশনে যাচ্ছি, এবং পানি আমরা যেটা দিচ্ছি এখন প্রচুর পরিমাণে আমরা পানি দিতে পারছি। আমরা কোয়ালিটি এখন এনশিওর করার জন্য চেষ্টা করছি, যেটা বলা হলো, এবং সারফেস ওয়াটারে আমরা যাচ্ছি। আমাদের তিনটা মেগা প্রজেক্ট এখন আছে। এটা দুঃখজনক যে আমরা বুড়িগঙ্গা শীতলক্ষার পানি নিতে পারছি না, আমরা নিচ্ছি পদ্মা এবং মেঘনা থেকে, এবং এটা বিরাট চ্যালেঞ্জ আমাদের সামনে, কিন্তু তারপরেও আমরা পারছি। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা আরেকটা জিনিস আপনাকে বলা হয়নি, আমি 3টা শব্দ ব্যবহার করেছিলাম, পরিবেশ বান্ধব, টেকসই এবং গণমুখী। গণমুখী মানে কি? SDG 6 বলা হচ্ছে মানে লিভিং নো ওয়ান বিহাইন্ড। অথচ ঢাকা শহরে আমাদের সময় একেবারে স্বল্প, ঢাকা শহরের সমস্ত বস্তিগুলোকে আমরা বৈধ পানি তথ্য দিয়ে শেষ করতে চাই। দর্শক যারা যে এলাকায় বসবাস করছেন, যদি কোনো সমস্যা থেকে থাকে, ঢাকা ওয়াসার হটলাইন নাম্বার রয়েছে 16162, এই নাম্বারে আপনারা ফোন করে জানাতে পারেন যে কিরূপ সমস্যা আপনারা ফেস করছেন, যাতে করে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ শুনছে এবং তারা সমাধানে এগিয়ে আসবেন। সেই সাথে পানির অপচয় রোধে আমাদেরও এগিয়ে আসতে হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, ঠিক একই সময় একই পর্দায়। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।